নিজের প্রিয় মানুষ মামাতো ভাই শুভ্রের বিয়ের খবরটা শোনার পর থেকেই হৃদিকার বুক ফেটে কান্না আসছে। প্রিয় মানুষ বললে হয়তো কমই বলা হবে। কখন থেকে হৃদিকা ভালোবাসার মানে বুঝতে শিখেছে তখন থেকে তার সমস্ত আবেগ আর অনুভূতির কেন্দ্র কেবল ওই একটা মানুষই বিচরণ করেছে। যদিও তাদের মধ্যে কোনো ব্যক্তিগত সম্পর্কের দেওয়াল নেই, কোনো প্রেমের লেনদেন নেই, তবুও শুভ্রকে সে মনে প্রাণে নিজের করে নিয়েছে। হৃদিকার এই পাহাড় সমান ভালোবাসার খবর শুনে শুভ্র জানে না, আর জানলেও হয়তো সে হৃদিকাকে খুব একটা গুরুত্ব দেবে না, কারণ হৃদিকা লক্ষ্য করেছে শুভ্র তাকে সবসময় এড়িয়ে চলে। তাদের মধ্যে কথা হয় না বললেই চলে, আর যদি কখনো সামান্য বাক্যলাপ হতো তবে তা কবে হয়েছে সেটা মনে করার জন্য হৃদিকাকে এখন স্মৃতি হাতড়াতে হবে। শুভ্র মানুষটা বড্ড গম্ভীর আর চুপচাপ। ভিড়ের চেয়ে নির্জনতা আর একাকিত্বতাই তার বেশি পছন্দ। আর শুভ্র এই মৌনতাটুকুই হৃদিকার কাছে সবচেয়ে প্রিয়, কারণ হৃদিকা নিজেও শান্ত স্বভাবের মেয়ে। নিজের ভেতরে এই নীরবতা সে শুভ্রের মতো খুঁজে পায়। এই মিলটাই হয়তো তাকে শুভ্রের প্রতি আরও বেশি পছন্দ করে ফেলেছে। শুভ্র যখনই ইন্টারমিডিয়েট পড়তো ঠিক তখন থেকেই সে হৃদিকার মনের গহীনে কোণে নিজের ঘর তৈরি করে নিয়েছিল। সেই ভালো লাগা থেকেই জন্ম নিয়েছে আজকের এই গভীর অনুরাগ। হৃদিকা মনে মনে ভেবেছিল একদিন সব সাহস জমিয়ে নিজের মনের কথাটা শুভ্রকে বলবে, কিন্তু তার আগে সে সবটা তছনছ হয়ে যাবে। শুভ্রর বিয়ে ঠিক হয়ে যাবে তা সে দুঃস্বপ্নও কল্পনা করেনি। সবচেয়ে বড় যন্ত্রণার জায়গাটা অন্যখানে। যার সাথে বিয়ে ঠিক হয়েছে তার সাথে শুভ্রর আগে থেকে পরিচয় ছিল। তাদের মধ্যে কি কোনো গম্ভীর সম্পর্ক আছে সেটা হৃদিকা জানে না, তবে মামির মুখে শুনেছি মেয়েটি শুভ্রের খুব পরিচিত। হৃদিকার পুরো নাম তাসনিন হৃদিকা। চারপাশের মানুষ তাকে ভালোবেসে হৃদি বলেই ডাকে। এবার সে ইন্টার ফার্স্ট ইয়ারে পা রেখেছে। হৃদিকার ছোট এক ভাই আছে, নাম তার ইমন, যে যে এখন ক্লাস 8-এ পড়ছে। হৃদির বাবা ইকবাল এহসান আর রাবেয়া এহসান, এই নিয়ে তাদের সাজানো ছোট্ট পরিবার। আর শুভ্রর পুরো নাম সাইফা শুভ্র চৌধুরী। পড়াশোনা শেষ করার পর সে এখন তাদের পারিবারিক ব্যবসার দায়িত্ব সামলাচ্ছে। অত্যন্ত গভীর আর ব্যক্তিত্ব সম্পন্ন এই যুবকের পৃথিবীটা বেশ ছোট। তার বাবা সোহান চৌধুরী, মা সাহেবা চৌধুরী আর আদরের ছোট বোন শুভ্রা চৌধুরী। এই চারজনকে নিয়ে তাদের ছিমছামা সুখী পরিবার। বিকেলের তপ্ত রোদটা ফিকে হয়ে আসছে। হৃদি একা ছাদে দাঁড়িয়ে আছে। নিচতলা থেকে বড়দের হাসাহাসি আর শুভ্রর বিয়ের আলোচনা চলছে। সেই শব্দগুলো কানে আসতে হৃদির পুরো শরীর যেন এক অদ্ভুত অস্বস্তি জেঁকে বসলো। মনটা ছটপট করছে, বুকটা ফেটে কান্না আসছে, তবুও চোখে জল নেই। একরাশ বিরক্তি আর অভিমান নিয়ে এখন ছাদে কাটিয়ে হৃদি খুব ধীর পায়ে নিচে নেমে এলো। বসার ঘরে পা রাখতেই দেখলো সোফায় বসে আছে সেই মানুষটা। দেখা মাত্র হৃদির হৃদস্পন্দন আবারও এলোমেলো হয়ে গেল। শুভ্র। সে বরাবরের মতো চুপচাপ। ফোনের স্ক্রিনে নিবিষ্ট মনে কিছু একটা করছে। সেই বাইরের পৃথিবীর সাথে তার কোনো সম্পর্ক নেই। পাশে হৃদির বাবা ইকবাল এহসান এবং মামা সোহান চৌধুরীকে স্বজনরা বিয়ের খুঁটিনাটি নিয়ে প্রাণবন্ত আড্ডায় মেতে আছেন, কিন্তু শুভ্রের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে যেন তার নিজের তৈরি করা এক নিস্তব্ধ গণ্ডির ভেতরেই বন্দী হয়ে আছে। ঠিক তখনই হৃদির কানের কাছে কেউ একজন বউ বলে সজোরে চিৎকার করে উঠল। আচমকা এই শব্দে হৃদির একদম আটকে উঠল। বুকটা ধক করে উঠল তার। তড়িঘড়ি করে পেছনে তাকিয়ে দেখল শুভ্রা দাঁড়িয়ে আছে। শুভ্রা হৃদিকে চমকে যাওয়া দেখে বেশ মজা পেল। সে দুষ্টু মিষ্টি ভরা হাসিতে ভুরু নাচিয়ে বলল, কি রে, এত ভয় পেলি কেন? কোন জগতে ছিলি শুনি? হৃদি নিজের বুকের উপর হাত রেখে কয়েকটা লম্বা লম্বা শ্বাস নিল, যেন ধকপকানিটা থামানোর চেষ্টা করছে। সে কিছুটা অভিযোগের সুরে বলল, উফ, পুরো ভয় পেয়ে দিয়েছিলে আমাকে। শুভ্রা বেশ ভাব দেখিয়ে উত্তর দিল, তার চোখে মুখে দুষ্টুমির ছাপ স্পষ্ট। আরে, আমি তো ভয় দেখানোর জন্যই বলেছি। আমি কি আর তোকে আনন্দ দেওয়ার জন্য বলেছি নাকি? যাই হোক, কোথায় ছিলি এতক্ষণ? সারা বাড়ি খুঁজেও তোকে পাওয়া যাচ্ছিল না। হৃদি একটা দীর্ঘশ্বাস ছেড়ে স্নান গলায় বলল, এমনি একটু ছাদে গিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে শুভ্র সোফা থেকে উঠে দাঁড়ালো।
তার চলন বলন সব কিছুতে এক ধরনের গাম্ভীর্য মিশে আছে। সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে নিজের মা সাহেবা চৌধুরীর উদ্দেশ্যে বেশ গম্ভীর গলায় বলল, আম্মু, আমার রুমে 1 কাপ কফি পাঠিয়ে তো। শুভ্রা গিয়ে আড্ডা জমে উঠল। বাড়িতে ধীরে ধীরে অতিথিদের আনাগোনা বাড়ছে। আর মাত্র 3 দিন পরে বিয়ে, তাই 3 দিন আগে রিদিরা শুভ্রদের বাড়িতে চলে এসেছে। সায়রা চৌধুরী তাড়াহুড়ো করে কফি বানিয়ে সোজা রিদির হাতে ধরিয়ে দিলেন। তারপর ব্যস্ত গলায় বললেন, যা তো মা, তোর শুভ্র ভাইয়ের রুমে কফিটা দিয়ে আয়। রান্নাঘরে আমি দুধ বসিয়ে এসেছি, বাকিরা যে যার কাজে ব্যস্ত। তুই একটু দিয়ে আয় তো, দেরি করিস না, না হলে ছেলেটা আমার এখনই রেগে আগুন হয়ে যাবে। কথাটি বলেই সায়রা চৌধুরী উত্তরের অপেক্ষা না করে সোজা রান্নাঘরের ভিতরে ঢুকে পড়ল। রিদি যেন আকাশ থেকে পড়ল। এখন তাকে শুভ্র রুমে যেতে হবে। ভাবতে হৃদের স্পন্দন যেন লাফিয়ে বাইরে বেরিয়ে আসা উপক্রম। সে কয়েকবার গভীর শ্বাস নিয়ে নিজেকে কিছুটা শান্ত করার চেষ্টা করলো। তারপর ট্রের উপর কফির কাপ নিয়ে খুব সাবধানে ধীরে ধীরে শুভ্র রুমের সামনে এসে দাঁড়ালো। দরজায় মৃদু কড়াঘাত হলে হালকা গলায় বলল, ভাইয়া আসবো? কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। দিদির গলাটা একটু চড়িয়ে আবারও বলল, ভাইয়া শুনতে পাচ্ছেন, আপনার কফি এনেছি। তবুও ভেতর থেকে কোনো উত্তর এলো না। রিদি এবার দরজার আড়াল থেকে একটু উঁকি দিয়ে দেখলো। রুমটা একদম ফাঁকা, শুভ্র কোথাও দেখা যাচ্ছে না। রিদি আর কিছু না ভেবে ধীর পায়ে টেনে নিয়ে রুমের ভিতর প্রবেশ করলো। শুভ্র রুমটা একদম ওর মতোই, গোছানো আর শান্ত। রিদি কফির ট্রেটা টেবিলের এক কোণে নামিয়ে রেখে দ্রুত রুম থেকে বের হওয়ার উপক্রম করলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে ভেজা মেঝেতে শব্দ হয়, সে থমকে দেয়। রিদি আর চোখে তাকাতে দেখলো ওয়াশরুমের দরজা খুলে শুভ্রই বেরিয়ে আসছে। মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে। তার সুঠাম আর পেশিবহুল শ্যামবর্ণের শরীরটা সিক্ত অবস্থায় যেন আরও বেশি পৌরুষে দীপ্ত হয়ে উঠেছে। শরীরের ভাঁজে ভাঁজে জমে থাকা পানির কণাগুলো ঘরের আলোয় মুক্তোর মতো ঝিকঝিক করছে। তার সুঠাম বুক আর চওড়া কাঁধ বেয়ে পানি রেখা গড়িয়ে নিচে নেমে যাচ্ছে। জিম করা শরীরের প্রতিটি পেশি যেন পাথরে খোদাই করা ভাস্করের মতো নিখুঁত দেখাচ্ছে। ভিজে যাওয়া চুলগুলো কপালের ওপর লেপ্টে আছে, আর সেখান থেকে টপ টপ করে পানি চুইয়ে পড়ছে তার তীক্ষ্ণ নাক আর ঠোঁটের ওপর। শুভ্রের এই বুনো আর আকর্ষণীয় রূপ দেখে হৃদি যেন নিজের হুঁশ হারিয়ে ফেলল। লজ্জা শরমের মাথা খেয়ে অপলক দৃষ্টিতে শুভ্রের দিকে তাকিয়ে রইল। শুভ্র খুব শান্ত পায়ে এগিয়ে এসে হৃদির ঠিক সামনে এসে দাঁড়ালো। হৃদির নামে শুভ্রর গায়ের সাবান আর শ্যাম্পুর একটা মাতাল করা ঘিরান আছড়ে পড়ল। শুভ সরাসরি হৃদির সামনে তুড়ি বাজিয়ে শান্ত গলায় বলল, আমি মানুষ খাওয়ার কোনো মেনু কার্ড না যে আমার দিকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে হবে। হোয়াট ইজ রং উইথ ইট? হৃদিটা একদম থমথম খেয়ে গেল। লজ্জায় তার কান মুখ ঝাঝা করে উঠল। সে তড়িঘড়ি করে মাথা নিচু করে আমতা আমতা করে বলল, আসলে ভাইয়া, আমি আপনার কফিটা দিতে এসেছিলাম। শুভ্র টেবিলের দিকে তাকালো, যেখানে কফির কাপ থেকে ধোয়া কুণ্ডুলি পাকিয়ে উঠেছে। তারপর আবার হৃদির দিকে তাকিয়ে সরাসরি বলল, ঠিক আছে, যা। হৃদির সাথে সাথে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু 2 পা এগোতেই হঠাৎ ওর পা মুচড়ে গেল। হৃদি ভারসাম্য হারিয়ে মেঝে দিকে আছড়ে খেতে নিল। শুভ্র হৃদি পড়ে যাওয়া দেখে এগিয়ে এসে মুহূর্তে বিদ্যুতের মতো ছো মেরে ওর কোমল জড়িয়ে ধরল। হৃদি ভয়ে আড়ষ্ট হয়ে চোখ বন্ধ করে ফেলল। শুভ্রর ভেজা শরীরে হিমশীতল পানি টপ টপ করে হৃদির ঠোঁটে আর গালে এসে বেঁধছে। হৃদি শিউরে উঠে চোখ খুলল। ও দেখল শুভ্র ওকে খুব শক্ত করে নিজের শরীরের সাথে মিশিয়ে ধরে আছে। শুভ্র কেমন অদ্ভুত এক নেশা ধারালো চোখে ওর দিকে অপলক তাকিয়ে আছে। শুভ্রর ভেজা শরীরে সেই পুরুষলিয়া ঘেরান আর বরফ শীতল হাতের স্পর্শে হৃদির দম আটকে এলো। হঠাৎ শুভ্র হৃদির এক ঝাটকায় সোজা করে দাঁড় করিয়ে কর্কশ গলায় ধমক দিল, হোয়াট আর ইউ ডুইং? দিন দুপুরে কি কানা হয়ে যাচ্ছিস? দেখে চলতে পারিস না? ইউ আর সো কেয়ারলেস। হৃদি অপরাধের মতো মাথা নিচু করে কাঁপা কাঁপা গলায় বলল, আসলে হৃদিকে কথা শেষ করতে দিল না শুভ। আবারও রাগী গলায় ধমক দিয়ে উঠল, জাস্ট গেট আউট, বের হ এখান থেকে।
শুভ্রের রুক্ষ মেজাজ দেখে হৃদি আর এক মুহূর্ত দাঁড়ালো না, সাহস পেল না। সে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। শুভ্র একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে টেবিলের দিকে এগিয়ে এলো। ধোয়া ওঠা কফির কাপটা হাতে নিয়ে সবে কয়েক চুমুক দিয়েছে, ঠিক তখনই টেবিলে রাখা ফোনটা বিকট শব্দে বেজে উঠল। শুভ্র নির্লিপ্ত মুখে ফোনটা হাতে নিল। স্ক্রিনে ফুটে ওঠা নামটা দেখা মাত্রই তার চোয়াল শক্ত হয়ে গেল, কপালে ফুটে উঠল বিরক্তির ভাঁজ। সে এক ঝটকায় ফোনটা রিজেক্ট করে ছুঁড়ে মারার মতো টেবিলে রাখলো। মেজাজটা যেন মুহূর্তেই তিতকুটে হয়ে গেছে। শুভ্র আর ঘরে থাকলো না, কফির কাপ হাতে নিয়ে গটগট করে ব্যালকনির দিকে চলে গেল। ব্যালকনির রেলিংয়ে শক্ত মুঠোয় হাত রেখে বাইরের দিকে তাকিয়ে সে বিড়বিড় করলো, হোয়াটার রাবিশ! এই মেয়েটা কি আমাকে এক মুহূর্তে শান্তিতে থাকতে দেবে না? পরের দিন সকালে পুরো বাড়ি আত্মীয় স্বজনের ঠাসা। কাল গায়ে হলুদ, আর মাত্র দুদিন পর বিয়ে। কাজিনা সবাই চলে আসায় বাড়ি এখন রীতিমতো রণক্ষেত্র। আজকে চৌধুরী বাড়ির সবাই শপিংয়ে যাবে। হৃদি মনের ভেতর একরাশ কষ্ট চেপে রেখে কোনো মতে রেডি হয়েছে। যদিও তার যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু তার কাজিনরা নাছোড়বান্দা। সবাই নিচে রেডি হয়ে অপেক্ষা করছে, কিন্তু আসল মানুষটার খবরই নেই। সেই যে সকালে খেয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে রেখেছে শুভ্র, আর বের হওয়ার নামই নেই। পরিস্থিতি বেগতিক বুঝে সোহান চৌধুরী শুভ্রের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজায় সজোরে করাঘাত করে বললেন, শুভ্র, দরজা খোল। আমরা আমরা সবাই নিচে দাঁড়িয়ে আছি, আর নিহামাও বারবার কল করছে, তুই মেয়েটার কলও ধরছিস না। সমস্যা কি তোর? সোহান চৌধুরীর কথা শেষ হতে না হতেই খট করে দরজা খুলে গেল। শুভ্র একদম ফিটফাট হয়ে রেডি হয়ে বেরিয়ে এলো। তার এমন গম্ভীর্যপূর্ণ উপস্থিতি দেখে সোহান চৌধুরী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বাড়ি থেকে সবার এক এক করে বের হলো। শুভ্র তার গাড়িতে উঠতে বসতেই সব কাজিনরা হুড়মুড় করে পেছনের সিটে উঠে পড়ল, কিন্তু হৃদি একপাশে মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হৃদিকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার খালাতো বোন পাখি বলে উঠল, কী রে, দাঁড়িয়ে আছিস কেন, উঠবি না? হৃদি কোনো কথা না বলে মাথা নিচু করে চুপচাপ গাড়ির পেছনে উঠতে গেল। ঠিক সেই মুহূর্তে শুভ্র গাড়ির স্টিয়ারিংটা শক্ত মুঠোয় চেপে ধরল। সে রাগে দাঁতে দাঁত চেপে কর্কশ গলায় গর্জে উঠল, আমাকে কি তোমার মতো তোমাদের সবার ড্রাইভার মনে হয়, যে তোরা সব নবাবজাদির মতো পেছনে বসবি আর আমি ড্রাইভারের মতো গাড়ি চালিয়ে নিয়ে যাব? আর ইউ অল আউট অফ ইউর মাইন্ড? শুভ্র সে কর্কশ কণ্ঠস্বরে হৃদি শিউরে উঠল, তার বুক ধক করে উঠল। পরিস্থিতি বুঝতে পেরে শুভ্রা হৃদির দিকে তপ্ত চোখে তাকিয়ে বলল, হৃদি, তুই গিয়ে সামনে বস। তাছাড়া পেছনে অলরেডি 4 জন বসে পড়েছি, এমনিতে এখানে কাচুমাচু হচ্ছে, এখন 5 জন বসলে সমস্যা হবে। হৃদির বুক ধুকপুক করে উঠল। সামনে বসা, তাও আবার শুভ্রর ঠিক পাশের সিটে। হৃদি যেন নিজের শরীরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, সে নড়তেও ভুলে গেল। হৃদিকে ওভাবে জোরসোর হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ স্টিয়ারিংয়ের এক হাত দিয়ে চাপ দিতে অত্যন্ত গম্ভীর গলায় বলল, ওভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠবি, নাকি আমি স্টার্ট দিয়ে চলে যাব? ডোন্ট ওয়েস্ট মাই টাইম। হৃদি চমকে উঠে কোনো রকম বুকের পাথর সরিয়ে সাহস সঞ্চয় করলো। সে কাঁপা কাঁপা হাতে সামনে দরজা খুলে শুভ্র পাশে ছিটে গিয়ে বসলো। বসার সাথে সাথে শুভ্র শরীরে সে তীব্র পারফিউমের ঘেরান আর আভিজাত্য হৃদির সায়ু অবশ করে দিল। শুভ্র এক মুহূর্ত নষ্ট করলো না, সে সাথে সাথে গাড়ির স্টার্ট দিয়ে দিল। তার দুহাত স্টিয়ারিংয়ে শক্ত হয়ে চেপে বসে আছে, দৃষ্টি একদম সামনের রাস্তায় নিবদ্ধ। পুরো গাড়িতে এক থমথমে নীরবতা বিরাজ করেছে, কেবল ইঞ্জিনের মৃদু শব্দ আর হৃদির দ্রুতগামী হৃদস্পন্দন শোনা যাচ্ছে। এমন মনে হচ্ছে শুভ্র অত্যন্ত ধীরে স্থির, অথচ এক অদ্ভুত গতিতে গাড়ি চালাতে লাগলো। গাড়ি সোজা শপিং মলের সামনে এসে থামলো। যার সাথে শুভ্রর বিয়ে ঠিক হয়েছে সেই সুরাইয়া নেহা আর তার পরিবারের সামনে শপিং মলের সামনে আগে থেকে দাঁড়িয়েছিল। চৌধুরী বাড়ির বড়রা নেহার বাবা মায়ের সাথে কথা বলতে শুরু করলেন। শুভ্র গাড়ি থেকে সবাই নামলো, হৃদিও নামলো। শুভ্র গাড়ি থেকে নামা মাত্রই নেহা দূর থেকে তাকে দেখে এক প্রকার দৌড়ে এলো।
সে সবার সামনে শুভ্রকে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত গলায় বলল, ওহ ডিয়ার, মিস ইউ সুইটহার্ট। এই দৃশ্য দেখে হৃদির মনে হলো কেউ যেন এক ঝাটকায় তার বুকে ছুরি চালিয়ে দিয়েছে। বুকটা চিরে এক অসহ্য যন্ত্রণা দলা পাকিয়ে এলো। যে মানুষটাকে সে নিজের অজান্তেই মনে ঠাঁই দিয়েছে, তাকে অন্য কারো বাহুবলীতে দেখে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চাইল। শুভ্র বিরক্ত হয়ে নেহাকে ছাড়িয়ে বিরক্ত গলায় বলল, ক্যান ইউ জাস্ট গো ইনসাইড? এখানে দাঁড়িয়ে এসব ড্রামা করার কোনো মানে হয় না। আই ডোন্ট লাইক ইট। নেহা শুভ্রের বাহু আঁকড়ে ধরে কিছুটা অধিকার ফলানোর সুরেই অভিযোগ করল, তুমি কাল আমার ফোন ধরনি কেন? কতবার কল করেছি তোমাকে? শুভ্র নেহা দিকে একবার আর চোখে তাকালো। শুভ্রর চোখে মুখে বিরক্তিকর ছাপ স্পষ্ট। সে একদম শীতল গলায় বলল, এসব ফালতু প্রশ্নের উত্তর দিতে আমি প্রস্তুত নই। নেহা একটু গাল ফুলিয়ে আদরে গলায় বলল, আচ্ছা ঠিক আছে, উত্তর দিতে হবে না তোমায়। চলো ভেতরে যাই। বলে নেহা এক প্রকার জোর করেই শুভ্র হাত টেনে ধরে শপিং মলের ভেতরে নিয়ে গেল। শুভ্র প্রচণ্ড বিরক্ত হচ্ছে। কারো এভাবে গায়ে পড়া বা শরীর স্পর্শ করা সে একদমই সহ্য করতে পারে না। কিন্তু সামনে বড়রা থাকায় সে নিজেকে শান্ত রাখলো এবং কোনো মতে বিরক্তি চেপে ভেতরে ঢুকলো। সবার ভেতরে প্রবেশ করলো। হৃদি তখনও প্রবেশপথের কাছে জড়সড়ো হয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার ভিতরে এক অদৃশ্য ঝড় বয়ে যাচ্ছে। তখন শুভ্র খেয়াল করলো হৃদি পিছনে আছে। সে এগিয়ে এসে হৃদির হাত ধরে টান দিয়ে বলল, চল আমাদের সাথে। ভিতরে সবাই যার যার পছন্দের জিনিস কেনায় মত্ত। নেহা এক মুহূর্তের জন্য শুভ্রকে চোখের আড়াল হতে দিচ্ছে না। সে এটা পছন্দ করেছে, ওটা টাওয়াল দিচ্ছে এবং বারবার শুভ্রকে দেখিয়ে মতামত চাইছে। শুভ্র কোনো আগ্রহ ছাড়াই শুধু যান্ত্রিকভাবে মাথা নাড়িয়ে যাচ্ছে। তার পুরো মনটাই যেন অন্য কোথাও পড়ে আছে। সবাই দুহাতে কেনাকাটা করলো। হৃদি একপাশে মূর্তির মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। তার এই নির্লিপ্ততা সাহেরা চৌধুরীর নজর এড়ালো না। তিনি হৃদির কাছে এসে মায়াভরা স্বরে বললেন, হৃদি, তুই এভাবে চুপচাপ কেন? সবাই তো যে যার মতো মন চাইছে কিনছে, তুইও দেখ তোর কোনটা ভালো লাগে সেটাই নে। হৃদি কোনো মতে ঠোঁটে এক চেলতে সিনান হাসি ফুটিয়ে বলল, না না মামি, তোমরা কেনাকাটা করো, আমার বাসায় পরার মতো অনেক কাপড় আছে, আর নতুন কিছু প্রয়োজনই নেই। হৃদির এরকম অস্বাভাবিক কথা শুনে তার মেয়ে রাবেয়া ইহসান কপালে ভাঁজ ফেলে বেশ অবাক হয়ে বলেন, সে কি কিছু লাগবে না মানে? শপিংয়ে এলে তুই তো আগে পুরো শপিং মল মাথায় তুলছিস, হাজারটা বায়না করতিস, আর আজ বলছিস কিছুই লাগবে না। তোর হয়েছেটা কি সত্যি করে বল তো? হৃদির সাথে সাথে উত্তর দিল। তার গলায় জোর করে আনা এক ধরনের অস্বাভাবিকতা ছিল। আরে না আম্মু, সত্যি আমার অনেক, তাছাড়া এখন এসব কিনলে এগুলো তো আলমারিতেই পড়ে থাকবে, নষ্ট হবে। তোমরা কেনো তো। বলে হৃদি আর সেখানে দাঁড়ালো না। সে একটু দূরে গিয়ে একটা পিরালের আড়ালে একা দাঁড়ালো। কিচ্ছু ভালো লাগছে না তার। এই আলোকসজ্জা, শপিং মল, হাসাহাসি, মানুষের ভিড়, সবই যেন বিষের মতো লাগছে। বুকের ভেতরটা যেন কেউ নিংড়ে ধরছে, তীব্র এক যন্ত্রণায় হচ্ছে। হৃদি কাছের দেওয়ালের ওপাশে বাইরের রাস্তার দিকে তাকিয়ে রইল। তার চোখ ঝাপসা হয়ে এলো। সে মনে মনে ভাবল, আচ্ছা, ভালোবাসা তো কষ্টের কেন? সবাই তো বলে মন থেকে কাউকে ভালোবাসলে নাকি তাকে পাওয়া যায়। আমি তো শুভ্রকে নিজের অস্তিত্ব দিয়ে ভালোবেসেছিলাম, তবে তাকে পেলাম না কেন? কেন সে আজ অন্য কারো হয়ে যাচ্ছে? হৃদির টলমলের চোখ থেকে দুফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। সে দ্রুত হাত দিয়ে সেই নোনার জল মুছে ফেলতে, যাতে কেউ টের না পায়। নিজেকে স্বাভাবিক দেখানোর এক ব্যর্থ চেষ্টা করে সে কাউকে কিছু না বলে ধীর পায়ে ভিড় ঠেলে সামনের দিকে এগিয়ে গেল। হঠাৎ করে হৃদির চোখ আটকে গেল উপরের দিকে ঝোলানো একটা অপূর্ব শাড়ির উপর। শাড়িটি নিখুঁত কারুকাজ করা আর রাজকীয় আভিজাত্য দেখে হৃদি যেন সম্মোহিত হয়ে গেল। শাড়িটা দেখা মাত্র তার মনে হলো এটি যেন তার জন্যই তৈরি। কিন্তু পরক্ষণই একরাশ বিষণ্ণতা তাকে গ্রাস করলো। সে তো একটু আগে সবাইকে বুক ফুলিয়ে বলেছে তার কিছু লাগবে না। এখন নিজে থেকে চাইলেই সবাইকে ভাববে, লোক হাসাহাসি হবে না,
কিন্তু শাড়িটির দিক থেকে চোখ সরানো তার জন্য কঠিন হয়ে পড়ল। রিদি এক বিষণ্ণ আর করুণ চাহনি নিয়ে শাড়িটির দিকে তাকিয়ে রইল। এদিকে শুভ্র নিহার উপর মনে মনে ফুঁসছে। নিহা সবার সামনে বারবার তার গায়ের উপর ঢলে পড়ছে, যা শুভ্রের আভিজাত্যে চরমভাবে আঘাত করছে। হঠাৎই শুভ্রের ফোনটা বেজে উঠল। ফোনটা বেজে উঠতেই সে যেন মুক্তি নিঃশ্বাস পেল। সে এক প্রকার জোর করে নিহাকে ছাড়িয়ে দিয়ে কথা বলতে বলতে কিছুটা সামনে এগিয়ে এলো। ফোনের কথা শেষ করে শুভ্র যেই ঘুরে দাঁড়াতে যাবে, অমনি তার তীক্ষ্ণ দৃষ্টি গিয়ে স্থির হলো একটু দূরে মূর্তির মতো দাঁড়িয়ে থাকা হৃদির উপর। সে খেয়াল করলো হৃদি ওপরের দিকে অপলক তাকিয়ে আছে। শুভ্র হৃদির দৃষ্টি অনুসরণ করে সেই শাড়িটি দেখল। হৃদির চোখে সেই তৃষ্ণা শুভ্রর চোখ এড়ালো না। হৃদিকে ওভাবে তৃষ্ণাত চোখে তাকিয়ে থাকতে দেখে শপিং মলের একজন কর্মচারী এগিয়ে এসে বিনীত স্বরে বলল, ম্যাম, আপনার কি এই শাড়িটা পছন্দ হয়েছে? আপনি বললে আমি ওটা নামিয়ে দেখাতে পারি। হৃদি যেন আকাশ থেকে পড়ল। সে অপ্রস্তুত হয়ে আমতা আমতা করে বলল, না না ভাইয়া, এমনি দেখছিলাম, তবে হ্যাঁ, শাড়িটা আসলেই খুব সুন্দর। কথাটা বলে হৃদি অপরাধীর মতো দ্রুত পায়ে সেখান থেকে সরে গেল। হৃদি চলে যেতেই শুভ্র সেখানে এসে দাঁড়ালো। তার চেহারায় এক অদ্ভুত কাঠিন্য। সে সরাসরি কর্মচারীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় আদেশ দিল, প্যাক দিস শাড়ি, ডু ইউ ফাস্ট।